আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এসএসসি অ্যান্ড দাখিল 2026 আপনাদের ইতিমধ্যে পরীক্ষা সাধারণ বোর্ডগুলোতে শেষ হয়েছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি আছে। তো প্র্যাকটিক্যাল পরীক্ষা আপনারা অবশ্যই দিবেন। অ্যান্ড আমাদের যারা দাখিল পরীক্ষার্থী আছেন আপনাদের এখনো উচ্চতর গণিত পরীক্ষা বাকি আছে। এটা আমাদের 24 তারিখ অনুষ্ঠিত হবে। যাই হোক, আমি আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট একটু আগেই দিয়েছিলাম। আমাদের যে অধ্যায়গুলো শর্ট সিলেবাসে ছিল না, যেমন আমি যদি এক এক করে একটু লেখার চেষ্টা করি, আমাদের যে ম্যাথ ম্যাথ বলতে আমি যে এই ম্যাথমেটিক্স এই সাধারণ গণিত বইটার কথা বলতেছি। এই বইটা কিন্তু আপনারা সবাই যারা সায়েন্স, কমার্স, আর্টস অথবা যে কোনো বোর্ডেই পড়েন না কেন, আপনাদের কিন্তু এই বিষয়টা ছিল এবং এক সিলেবাসেই পরীক্ষা হয়েছে, সবার সিলেবাস সেম। তো এই সিলেবাস এই বিষয়টা আমাদের বেশ কিছু অধ্যায়, যেটা আমাদের যে দাখিল পরীক্ষা বলেন বা এসএসসি পরীক্ষা বলেন, এই কিন্তু বেশ কিছু অধ্যায় ছিল যেখান থেকে আমাদের কোনো প্রকার প্রশ্ন হয় নাই বা আমাদের প্রস্তুতিমূলকের জন্য আমরা এই অধ্যায়গুলো পড়ি নাই। তো এই অধ্যায়গুলোর মধ্যে আমি আজকে আমি যে অধ্যায়গুলো ছিল না ওই অধ্যায়গুলোর মধ্যে আমি একটা অধ্যায়ের উপর একটা বেসিক ক্লাস আজকে নিব। আপনারা অবশ্যই জিনিসটা খুব সুন্দর করে দেখবেন এবং আসলে সবাই একটু করবেন আর কি, কমেন্ট করে বলবেন ক্লাসটা কেমন হয়েছে, এবং আরো সামনে আপলোড দিতে বললে আরো দিব যদি আপনাদের ভালো লাগে। এখানে আমাদের বেসিক ক্লাস আমরা স্ট্রং করে যেতে পারি, তাহলে কি হবে, আমাদের যেহেতু ওই অধ্যায়গুলো আপনাদের দিচ্ছেন এবং দশম শ্রেণীতে দিচ্ছে কিন্তু আপনারা পড়েন না, এইটা কিন্তু আপনাদের অবশ্যই গ্যাপ থেকে যাবে। এই গ্যাপ যদি এখন পূরণ না করেন, অন্য কোনো দিন আসলে পূরণ করার সুযোগ পাবেন না এবং এটার জন্য আপনাদের অনেক কিছু আসলে করতে হবে। অনেক অধ্যায় আপনি ইন্টারমিডিয়েটে পড়তে গিয়ে আটকে যাবেন, মিলাইতে পারবেন না। অনার্সে গিয়ে বিভিন্ন বিষয়, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ম্যাথের উপর প্রতিষ্ঠিত, ম্যাথমেটিক্স এর বেসিক যাদের স্ট্রং নাই, ওরা যে কোনো প্রকার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ওদের সমস্যা হবে। গণিত তো আছে, ফলিত গণিত আছে, এরপরে আমাদের পদার্থবিজ্ঞান, রসায়ন, এরকম সাবজেক্টে পড়তে গেলে আমাদের গণিতের অনেক বেসিক আসে, যেগুলা আমাদের আসলে সমাধান করা শিখতে হবে। যাই হোক, আমার প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, দ্বিতীয় অধ্যায় আমার সিলেবাসে ছিল, এটা বাদ। 3 নম্বর অধ্যায় ছিল বাদ। 4 নম্বর অধ্যায় সূচক ও লগারিদম। 5 নম্বর অধ্যায় আমাদের সমীকরণ, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটা। 6 নম্বর অধ্যায় ছিল আমাদের 6 নম্বর অধ্যায় তো আপনাদের সিলেবাসে ছিল না। 7, 8 ছিল, 9 ছিল, 6 ছিল না, 7, 8, 9 ছিল, 10 ছিল না, 11 ছিল, 12 ছিল না, 12 ছিল না। আচ্ছা, যাই হোক, আমি এক এক করে দিতেছি। 12, এরপরে 13, 14, 15, 2, 4, 6, 8, 9। এই 9টা অধ্যায় কিন্তু আপনাদের সিলেবাসে ছিল না এবং এই অধ্যায়গুলোর মধ্যে অনেক কনসেপ্ট আছে যেগুলো আমাদের আসলে খুব প্রয়োজন। এগুলা পারলে আমরা আরো অনেক, আমাদের বেসিকটা আরো স্ট্রং হবে এবং খুব সহজে আমরা সমাধান করতে পারবো। এর পাশাপাশি আরো একটা কথা বলি, আমার এই ভিডিওর কমেন্ট বক্স, ডেসক্রিপশন বক্স, বিভিন্ন জায়গায় আপনারা আরো একটা চ্যানেলের লিংক পাবেন। ওই চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আমার এই চ্যানেল যেটা আমি রানিং চালাইতেছি, এটা আমরা কি করব, এটার মধ্যে আমি শুধু ম্যাথমেটিক্স বিষয় না, এখন থেকে আমরা
ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, বাংলা, ইংরেজি, আইসিটি, কৃষি, এরকম আরো মাদ্রাসা বোর্ডে যে কোরআন, হাদিস, ফিকহ যা আছে। এরপরে হচ্ছে কমার্সের সাবজেক্ট যদি আসে হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যবসায়, উদ্যোগ। আর্টসের সাবজেক্ট আসেন ভূগোল, ইতিহাস, পরিনীতি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান যা আছে। সহজ কথায় পড়ালেখার জগতে যত বিষয় আছে সকল বিষয় আমি 4টা ক্লাস সিলেক্ট করছি। এই 4টা ক্লাসের উপরে অলরেডি মানে আপলোড শুরু করব আমরা। ধাপে ধাপে আমরা একটু নিচের দিকেও আসবো, আমরা উপরের দিকেও যাব। কোন কোন ক্লাস? সেটা হচ্ছে আমাদের নবম শ্রেণী, দশম শ্রেণী দাখিল অথবা এসএসসি পরীক্ষার্থী। এটা গেল দুইটা, কারণ নবম দশম শ্রেণী। এরপর হচ্ছে একাদশ, দ্বাদশ। এই মোট 4টা ক্লাসের যে পড়াগুলো লাগে, যখন যে কোর্স লাগে, যখন যে ক্লাস লাগে, সকল ক্লাস আমার এই চ্যানেলে আপলোড হবে। আর হচ্ছে আমাদের যে নতুন যে চ্যানেলটা খোলা হয়েছে, আপনারা অনেকেই বিভিন্ন গাইডলাইন, বিভিন্ন সাজেশন, হ্যাঁ, এরকম অনেক ধরনের আসলে ভিডিও কিন্তু আমাদের দিতে হয়। একটা বিষয়ে সাজেশন দিলাম, এসএসসি 27 ব্যাচ কোন বই কিভাবে পড়বো, কোন অধ্যায়ের কোন টপিক গুলা আগে শেষ করব, এরকম বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আসলে আপনাদের প্রয়োজন। এই ভিডিওগুলো আমরা কি করব, আপনারা যেহেতু এই চ্যানেলে ক্লাস করে সবসময় অভ্যস্ত, এটার মধ্যে আমি সবসময় ক্লাস দিব। এন্ড হচ্ছে সকল সাবজেক্টই এটার মধ্যেই যাবে। আর যত ধরনের গাইডলাইন, যত ধরনের সাজেশন, সকল কিছু আমরা ওই চ্যানেলে দিব। তো দুইটা চ্যানেলই আপনারা সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। আর আপনারা আসলে অনেকে এই চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন, আপনাদের জন্য ধন্যবাদ। তো যাই হোক, আমি এখন আপনাদের সামনে এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের 5 নম্বর অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। মানে একটা সমীকরণ আমার সমাধান করতে হবে, কিভাবে আপনাকে আমি বেসিকটা বুঝাইলে জিনিসটা খুব সুন্দর করে মাথায় ঢুকাতে পারবেন। তো এখন আমি এই 5 নম্বর অধ্যায়টার মাধ্যমে ক্লাসটা শুরু করব। আমি প্রথমে প্রশ্নটা এখানে তুলে নেব। তুলে নেওয়ার পর আমি একটু একটু করে আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে সমাধান করাবো। আচ্ছা, যেমন আমার এই পঞ্চম অধ্যায়ের দুইটা পার্ট আছে। দুইটা পার্ট, একটা হচ্ছে আমাদের 5.1 আর একটা হচ্ছে 5.2। আমি 5.1 এর ম্যাথগুলোই এখন করাবো, এরপর হচ্ছে 5.2 এ যাব। আচ্ছা, আসেন আমি 2 নম্বর ম্যাথটা করাই। এখানে আমাদের একটা সমীকরণ এরকম দেওয়া আছে, z+1 z-2, z+1 z-2, এই দুটার গুণফল হচ্ছে z-4 z+2, z-4 z+2। আচ্ছা, বুঝেন, আপনারা একটু খেয়াল করে বুঝবেন, এই সম্পূর্ণটার সমাধান করার অর্থটা কি। আপনাকে বলতে সমাধান করো, সমাধান করো মানে হচ্ছে এখান থেকে আমি স্থলক হিসাবে দেখতে পাচ্ছি জেড। এই জেটের মান কত, এটার একটা নির্দিষ্ট মান আছে, যে মানটা বসাইলেই আমার সম্পূর্ণ এই পক্ষের মান যা আসবে, এই পক্ষের মানও তাই আসবে। যেমন আপনাদেরকে আমি একটা উদাহরণ স্বরূপ দেখাই। আমি যদি কথার কথা 5 যদি বসাই, 5 এর সাথে দেখেন তো, যদি লেখাগুলো স্পষ্ট বোঝা যায় অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখানে আমার শুরুতে আছে z+1, আমি z এর মান সাপোজ আমি 5 ধরে নিচ্ছি,
আপনাদের বোঝানোর জন্য। আমি জেড এর মান 5 ধরে নিছি, তাহলে 5 যোগ 1 মানে হচ্ছে 6, এরপরে হচ্ছে 5 বিয়োগ 2 মানে হচ্ছে 3, তাহলে 6 আর এখানে হলো 3, 3 6 কত হইলো 18, তাহলে আমার বাম পক্ষের মান আসলো 18। আবার যদি আমি এই পাশে যদি আসি, আমার জেড এর মান 5, 5 থেকে 4 বিয়োগ করলে কত হবে 1, আর হচ্ছে 5 আর 2 যোগ করলে হবে 7, তাহলে 1 এবং 7, 7 অক্ষে কত হয় 7 হয়। তাহলে জেড এর আমি এমন একটা মান ধরছি যে মানটার জন্য আমি বাম পক্ষেও একটা মান পাইছি, ডান পক্ষেও একটা মান পাইছি। এই দুইটা মান কি সমান হয়েছে? সমান হয় নাই। দেখেন এখানে হয়েছে 18, এখানে হয়েছে 7, কিন্তু সমীকরণ সমাধান করার অর্থ হচ্ছে এটাকে এমন ভাবে, মানে এটার সমাধান করার মানে এখান থেকে আমি এমন একটা মান বের করব যে মানটা আমি বাম পক্ষে বসাইলেও যে মানটা আসবে, ডান পক্ষে বসাইলেও সেম মানটাই আসবে। আপনার কাছে এইটাই জানতে চাইছে যে সেই মানটা কত, কোন মানটা বসাইলে বাম পক্ষেও যে মান আসবে, ডান পক্ষেও সেই মানটাই আসবে। সেই মানটা কত, এখানে z সমান কত বসাইতে হবে, সেইটাই আমাদের আসলে সমীকরণ সমাধান করার অর্থ এরকমই বোঝায়। আমাদের যে সমীকরণটা দেওয়া আছে, এখানে যে চলকটা থাকবে, চলকের মধ্যে কত বসাইলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে, সেই মানটা আমার বের করতে হবে। আবার বলি, এখানে আমি আমার একটা নির্দিষ্ট মান আছে, যে মাত্র ওই একটা মানের জন্যই বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে, এই কারণে আমরা বলতেছি এটাকে সমীকরণ। আবার কিছু জিনিস আছে, যেমন আমাদের বীজগণিতে বেশ কিছু সূত্র আছে, ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা বেশ কিছু সূত্র এগুলো আমরা পড়ছি। এই সূত্রগুলোর মধ্যে আপনাদের যে বাম পক্ষ এবং ডান পক্ষ, বাম পক্ষ এবং ডান পক্ষের মধ্যে আপনারা যে মানই বসাবেন না কেন, প্রত্যেকটা মানের জন্য কি হবে, বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। এটা কি হইলো তাহলে? ওইখানে তো আমার নির্দিষ্ট একটা মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান হয় নাই, প্রত্যেকটা মানের জন্য বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়েছে। ওইটাকে আমার বলা হয় অভেদ। সমীকরণ হচ্ছে মাত্র একটা মানের জন্যই বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে, অন্য কোন মানের জন্যই বাম পক্ষ ডান পক্ষ সমান হবে না। এটা হচ্ছে আমার সমীকরণ। তো এই সমীকরণটা কিভাবে সমাধান করে জেড এর মান নিয়ে আসতে হয় সেটাই এখন দেখতে থাকবেন। আচ্ছা, তো জেড দিয়ে আমি প্রথমে জেড কে গুণ করলে হবে জেড স্কয়ার, জেড দিয়ে -2 কে গুণ করলে হবে -2z, প্লাস দিয়ে ফেলছি -2z, 1 দিয়ে z কে গুণন z, 1 দিয়ে মানে +1 -2, তারপরে হবে তাহলে -2, অর্থাৎ আমি দুইটা গুণন করে ফেললাম। যারা এই গুণনটা বোঝেন নাই, এখানে দেখেন আরো সুন্দর করে বুঝাই দিই। প্রথমটার সাথে প্রথমটা, প্রথমটার সাথে দ্বিতীয়টা, দ্বিতীয়টার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, এইভাবে গুণন করতে হবে। প্রথমটার সাথে প্রথমটা, z দিয়ে z কে গুণন করলে হয় z স্কয়ার, z দিয়ে 2 কে গুণ করলে হয় 2z, -4 দিয়ে z কে গুণন, তাহলে -4z, -4 দুগুণে হয় 8। এই যে দেখেন, এই জিনিসগুলো আপনারা অবশ্যই বুঝবেন। এবার আমার এখানে যে দ্বিঘাতটা দেওয়া আছে জেড স্কয়ার, এখানে যে জেড স্কয়ার আমি পাইলাম, এই জেড স্কয়ারের আগেও প্লাস, এই জেড স্কয়ারের আগেও প্লাস। আমি সমীকরণের ম্যাথ সমাধান করাতে গিয়েই আপনাদের বেসিক বুঝিয়ে ফেলবো। এখানে এক্সট্রা করে আগে হচ্ছে বেশ কিছু অধ্যায় আমাদের কিন্তু এরকম আছে যে আগে অনেকগুলো বেসিক বুঝাইতে হয়, এরপর আমি ধাপে ধাপে ম্যাথের দিকে যাইতে পারি, কিন্তু এখানে শুরুতেই দেখেন একটা ম্যাথ হাতে নিচ্ছি। তো বেসিকটা কি দাঁড়াইলো, এখানে জেড স্কয়ারের আগে প্লাস, আবার জেড স্কয়ারের আগে প্লাস, মাঝখানে কি আছে সমান চিহ্ন, তার মানে এই দুইটা কাটা যাবে। এখন -2z প্লাস z, আবার এখানে +2z -4z, এই যে z সংক্রান্ত যে জিনিসগুলো আছে, এই z এর জিনিসগুলো আমরা এক পাশে নিব। আর এখানে তো দুই ধরনের জিনিসই আছে আপনাদের, z সংক্রান্ত আর হচ্ছে সাধারণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা আছে। তো দেখেন আমি -2z প্লাস z, +2z এই পাশে আসলে হবে
মাইনাস 2z, মাইনাস 4z এই পাশে আসলে হবে প্লাস 4z, মাইনাস 2 এই পাশে যায় 2 হবে অর্থাৎ প্লাস 2, আর হচ্ছে মাইনাস 8। দেখেন তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন 2z এর আগে মাইনাস 2z এর আগে মাইনাস একই চিহ্ন যেহেতু যোগ হবে, দুইটা আর দুইটা হলে হয় চারটা z, আর হচ্ছে আমাদের দুইটার আগে যেহেতু মাইনাস ছিল এই মাইনাসটা আমি এখানে দিলাম, আর 4z আর 4z। আচ্ছা এটা আমরা একটু কাজ না করলেও আমাদের হবে 4 প্লাস 4z, আর হচ্ছে মাইনাস 4z, এটার সমান হচ্ছে আমাদের কত, 2 থেকে 8 বিয়োগ, অবশ্যই বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে, 8 থেকে 2 বিয়োগ করলে হয় 6, বড়টার আগে ছিল হচ্ছে মাইনাস, সেই মাইনাস চিহ্ন আমি এখানে দিলাম। সুতরাং দেখেন আমাদের কিন্তু মান বের হয়ে গেছে, 4z এর আগে মাইনাস 4z এর আগে প্লাস, এটা আর এটা কি আমি ভ্যানিশ করতে পারি না, এখানে শুধু আমার z থাকবে, এই পাশে কত থাকবে আমাদের মাইনাস 6। দেখেন তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন কিনা। আমি এখন শুদ্ধি পরীক্ষা করব, আমি যে মানটা পাইলাম আমাদের তো এমন একটা মান বের করতে হবে যে মানটার জন্য আমার বাম পক্ষ এবং ডান পক্ষ সেম হইতে হবে, তাহলে আমি এখানে এই মানটা আমি কিন্তু পাইছি। এবার আমি দেখব যে এই মানটার জন্য আসলেই আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয় কিনা, আর এটাকেই বলে হচ্ছে আমার শুদ্ধি পরীক্ষা। তো z এর মান যদি -6 বসাবেন, এইটুকু হবে আমাদের -5, এটা হবে আমাদের -8, তার মানে আসবে 40, এটা আমাদের 40 আসে বাম পক্ষ। ডান পক্ষ যদি যাই -6 -4, তাহলে হবে আমাদের -10, আর হচ্ছে এখানে -6 + 2, তার মানে হবে -4, এটা করলেও আমাদের 40 আসে। এই যে দেখেন আপনারা কিন্তু এখন বুঝতে পারলেন জিনিসটা, আমরা এমন একটা মান বের করলাম যে মানটার জন্য আমরা বাম পক্ষে বসাইছি তাও 40 আসছে, ডান পক্ষ বসাইছি তাও টোটাল 40 আসছে, অর্থাৎ দুইটা পক্ষের জন্য কিন্তু মানটা সমান হয়েছে। তাহলে আমার এই সমীকরণের সমাধান অ্যান্সার কিন্তু আমাদের -6 হবে। আবার আপনারা 40 অ্যান্সার দিয়েন না, মানে আমরা যে মানটা বসানোর কারণে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়েছে সেটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এখানে আমাদের z মানে কত হবে, -6 হবে। এখানে আমাদের যে বেসিক গুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম সেটা হচ্ছে এরকম দুইটা জিনিস যদি আমাদের গুণনাকারে থাকে, দুই পাশে গুণনাকারে থাকে, আমরা সরাসরি গুণন করে দিব। গুণন করে দিলে z² মানে সেম জিনিস, সেম জিনিস দুই পাশেই আছে, একদম পুরোপুরি সেম, আগের চিহ্ন সেম কিন্তু মাঝখানে সমান চিহ্ন আছে, তাহলে এই দুইটা কাটা যাবে। এবং একটা চলক সংক্রান্ত যে রাশিগুলো আছে সেগুলো এক পাশে নিব, আর হচ্ছে যেগুলো আমাদের চলক নাই একদম ধ্রুবক সেগুলো আরেক পাশে নিব, এরপরে যা সরল করব আমাদের মান কিন্তু ইজিলি আসবে। তো আসেন আপনাদের সামনে আরো দুই একটা ম্যাথ সমাধান করার চেষ্টা করব। আচ্ছা 3 নম্বর ম্যাথটাই করাই। এই ম্যাথগুলো একটু বড় হতে পারে, তো আপনারা আসলে বুঝলে একটু বড় হলেও এই ম্যাথগুলো ভগ্নাংশ টাইপ যে সমীকরণ সমাধানগুলা, ভগ্নাংশ যে ম্যাথগুলোর মধ্যে দেখবেন ভগ্নাংশ আছে, এই ম্যাথগুলো একটু বড় হতে পারে, তবে বড় হবে বলেই যে ম্যাথটা খুব কঠিন হবে এমন না, অনেক সহজ হবে জিনিসটা। 4/2x + 1 plus 9/3x + 2 equal 25/5x + 4, 25/5x + 4। এটার সমাধান করে আমাদের
এক্স নামক যে চলকটা আছে, আগের ম্যাথে আমার চলক ছিল জেড, এখানে আমার চলক হচ্ছে এক্স। তো সমাধান করে এটা আমার এক্স এর একটা মান অবশ্যই বের করতে হবে, এবং ওই মানটার জন্য বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। এই ভগ্নাংশ টাইপ এই ম্যাথগুলো সমাধান করার জন্য আমাদের অবশ্যই ভগ্নাংশের যোগ বিয়োগ এগুলো সম্পর্কেও আমার একটু আইডিয়া থাকতে হবে, তাহলে আমাদের আরো মানে বুঝতে সহজ হবে আর কি। তো যারা আসলে পারেন না, মানে আপনাদের ভগ্নাংশের যোগ বিয়োগ সমস্যা, আমার এই একটা যোগ দেখেন, আশা করা যায় যার সমস্যা থাকবে না। দুইটা ভগ্নাংশ আমরা যোগ করব, এই দুইটা ভগ্নাংশ আমরা নিচে যে দুইটা হর, এই ভগ্নাংশের একটা হর, এই ভগ্নাংশের একটা হর, এই দুইটা ভগ্নাংশের হর আমরা গুণ করে নিচে লিখব। দুইটা ভগ্নাংশের যে হর, সেই দুইটা হর গুণন করে আমরা নিচে লিখলাম। এরপর হচ্ছে এই যে এই দুইটা গুণন করে আমরা এখানে লিখতে পারি 4 × 3x + 2, আবার এই দুইটা গুণন করে আমরা এখানে লিখতে পারি 9 × 2x + 1, আর মাঝখানে আমার প্লাস চিহ্ন ছিল, সেই প্লাস আমি এখানে দিলাম। মনে হয় বুঝাইতে পারি নাই, আবারও একটু দেখেন, এখানে একটা হর, এখানে একটা হর, দুইটা হর আমি ব্র্যাকেটের মাধ্যমে গুণন আকারে লিখে দিছি। আচ্ছা, আর এখানে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণন করছি, এই দুটা গুণন করে এখানে লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথে প্রথম ভগ্নাংশের হর, মানে আর এইভাবে গুণন করে সেটাও এখানে লিখছি। আর মাঝখানে যোগ চিহ্ন আছে বিধায় আমরা যোগ চিহ্ন দিছি, যদি বিয়োগ চিহ্ন থাকতো তাহলে আমরা বিয়োগ চিহ্নই দিতাম। শেষ, তাহলে বুঝাইতে পারছি। এটার সমান হচ্ছে আমাদের 25/5x + 4। তাহলে আমরা 4 দিয়ে কি 3x + 2 কে গুণন করব, 3x কে গুণ করলে হবে 12x + 8, 9 দুগুণে হচ্ছে 18x + 9 হচ্ছে 9। আর নিচে আমরা এই দুটো যদি গুণন করে ফেলি, গুণন করলে আমরা এরকম লিখতে পারি 6x² + 4x + 3x + 2, এটা হচ্ছে আমাদের 25/5x + 4 এর সমান। আচ্ছা, এবার 12টা আর 18টা 30টা x, 30x + 17, 8 আর 9 যোগ করলে 17 হবে। নিচে হচ্ছে আমাদের 6x² + 7x + 2, এটার সমান হচ্ছে 25/5x + 4। আচ্ছা, তাহলে আমার ভগ্নাংশ যোগের পরে যে সরলগুলো করা, সেই সরলগুলা কিন্তু আমি অলরেডি করে ফেলছি, আমার শেষ। এবার আমি যে কাজটা করতে পারি এখানে, সেটা হচ্ছে আমি বজ্র গুণন বা আর গুণন নামে একটা কথা আছে, সেই কাজটা আমি এখন এখানে করব। এই দুইটা গুণন করে আমি এখানে লিখবো, এই দুইটা গুণন করে আমি ওই পাশে লিখলাম। হ্যাঁ, লিখতে পারি। তাহলে 30x দিয়ে আমি 5x কে গুণন করলে হবে 150x², এরপরে হচ্ছে 120x, এরপর হচ্ছে আমাদের 5 × 7 = 35 এর 5 আর 3, 5 থেকে 5 আর 3 হচ্ছে 8, 85x প্লাস হচ্ছে 68, আর নিচে হচ্ছে 25 এর সাথে এগুলা গুণন করে আমি এখানে লিখবো 30x দিয়ে 5x কে গুণন করছি 150x², এখানে হচ্ছে 120x, 35 এর 5 আর 3, 5 আর 8, 4 7 28 এর 8 আর 2, 4 কে 4 আর 2 হচ্ছে 6, এখানে 25 দিয়ে 6 কে গুণন করলে হবে 150 x²
এখানে হবে 175x প্লাস হচ্ছে 50 সমানের বাম পাশে কিছু জিনিস আছে, সমানের ডান পাশে কিছু সংখ্যা আছে, জিনিস আছে। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, 150x², এটার আগেও প্লাস, এই পাশে 150x², এটার আগেও প্লাস, মাঝখানে কি সমান চিহ্ন আছে না? অর্থাৎ সমানের দুই পাশে একদম পুরোপুরি ভাবে সেম দুইটা জিনিস আছে। এই দুইটা জিনিস আমরা ব্যানিশ করতে পারি। এরপর হচ্ছে 120 85 আবার হচ্ছে 175x, এটাও আমরা এই পাশে নিব। তাহলে 120 আর 85 যোগ করলে কত হয়? 5 10 এর শূন্য হাতে 1 আর 1 2, 120 না 205x মাইনাস 175x, এটা সমান হচ্ছে 50 থেকে আমার 68 বিয়োগ হবে। 50 বিয়োগ 68, তাহলে 50 60 68 মাইনাস 18 হবে, মানে 50 বিয়োগ 68। নিচে মনে হয় আপনাদের সমস্যা হতে পারে, আমি একদম উপরে নিয়ে গেলাম। এবার দেখেন 205 থেকে 175 বিয়োগ করেন 30টা x, 30x হচ্ছে আমার এখানে কত? 50 থেকে 68 বিয়োগ, 50 থেকে 68 বিয়োগ করলে মাইনাস 18। তাহলে 30 এর সাথে কি x গুণাকারে আছে না? 30 ওই পাশে নিলে ভাগ হয়ে যাবে। তাহলে x সমান হচ্ছে মাইনাস 18/30। এখন এটাও কিন্তু আমি আনসার রাখতে পারি, আমার সমস্যা নাই, কিন্তু বইয়ে দেখবেন যে এটা আমার আনসার রাখে নাই। তারা করছে কি, তারা 6 ঘরের নামতা পড়া দেখছে যে 6 দ্বারা আমার 30-এর মধ্যেও ভাগ যায়, 18-এর মধ্যেও ভাগ যায়, তাহলে উপর নিচে এই 6 দ্বারা ভাগ করে দিচ্ছে। সুতরাং x সমান -3/5, অর্থাৎ দুইটা মান কিন্তু আমাদের একদম পুরোপুরি সেম। আমি যদি এই সমীকরণটার মধ্যে এই মানটা বসাই, তাহলেও আমাদের কি হবে? বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। আমি এইটা বসাইলেও বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। এখন কথা হচ্ছে, আমি উপর নিচে যদি 6 দ্বারা গুণ করি তাহলে এটা পাবো, 2 দ্বারা গুণ করলেও আমি একটা পাবো, 3 দ্বারা গুণ করলে পাবো, 4 দ্বারা গুণ করলে পাবো, 5 দ্বারা গুণ করলে পাবো, 7 দ্বারা গুণ করলে, প্রত্যেকটা সংখ্যা দ্বারা গুণন করলে আমরা ভিন্ন ভিন্ন x এর মান পাবো। এই সবগুলো মানই কিন্তু আমার মূলত আসলে এই একটা মানকে নির্দেশ করে। সুতরাং x এর মান কিন্তু আমার অসংখ্য মান হবে না, x এর মান আমার একটাই, সেটা হচ্ছে আমার কত? এটা। আচ্ছা, এবার আপনাদেরকে আমি একটু দেখাবো যে আমার আসলে ম্যাথটা ঠিক আছে না ভুল হয়েছে। আমি x এর জায়গায় -3/5 বসাবো, তাহলে বলেন তো 2x + 1 কত হবে? এটা আগে বের করি। 2x + 1 কত আসে? 2 × x এর মান হচ্ছে -3/5 + 1, তাহলে আসতেছে হচ্ছে -6/5 + 1, অর্থাৎ 1 - 6/5, 5 থেকে 6 বাদ দিলে -1 -1/5 হয়। তাহলে আমার 2x + 1 যেটা, সেটা হচ্ছে আমার -1/5। এরপরে যদি আমি 3x + 2, x এর জায়গায় তো -3/5 + 2 যদি নেই, তাহলে হবে -9/5, মাইনাস তো আগে থাকবে, তাহলে 2 আগে লিখি। 2 - 9/5, 10 থেকে 1 বাদ দিলে হবে 9, 10 থেকে 9 বাদ দিলে 1, 1/5। আবার যদি 5x + 4 এর কথা যদি চিন্তা করতাম, তাহলে কি হইতো? 5 × -3/5 + 4, এই 5 আর এই 5 কিন্তু চলে যাইতো, 4 - 3 মানে হচ্ছে 1, এরকম হইতো।
তো এখন আমি যে কাজটা করব, এই যে দেখেন আমার 4/2x + 1 বাম পক্ষের মধ্যে যদি বসাই 4/2x + 1, 2x + 1 মানে তো আপনার -1/5 প্লাস 9/3x + 2, এটার মান হচ্ছে 1/5। আর দেখেন তো কত আসে, এটা কিন্তু আমরা 4 ইন্টু এই -1/5 এটা আমরা উল্টে দিতে পারি, কারণ একটা ভগ্নাংশ, এটা জটিল ভগ্নাংশ। লবে হচ্ছে আমার 4, হরে হচ্ছে -1/5। হরে যদি আবার একটা ভগ্নাংশ হয়ে যায়, ওই ভগ্নাংশটা আমরা উপরের যে আছে এটার সাথে ভাগাকার আছে না, আমরা উল্টা দিলে হচ্ছে গুণন করতে পারবো, অর্থাৎ এটা আমরা -5 দিতে পারি। 9 ইন্টু 1/5 উল্টে দিয়ে আমরা 5 লিখতে পারি। যারা ত্রিকোণমিতির অনুপাত অধ্যায়টা পড়ছেন, আপনারা এই সমস্ত ভগ্নাংশের যোগ বিয়োগ, এরকম জটিল ভগ্নাংশগুলো সরল করা, এই জিনিসগুলো সমস্যা হওয়ার কথা না। তাহলে 45 থেকে আমার বিয়োগ হবে কত? 20, তার মান আসতেছে 25। এটা আসতেছে আমার বাম পক্ষের মান 25, আর ডান পক্ষে আমার 25 ডিভাইডেড বাই 5x + 4 মানে হচ্ছে 1। আর নিচে কি 1 দেওয়ার কোনো প্রয়োজন আছে? আমি মনে করি না নিচে 1 দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা আমরা 25 লিখতে পারি। এবার আপনারা একটু প্রমাণ দেখেন, বাম পক্ষ আমার 25 আসছে, ডান পক্ষ 25 আসছে, তার মানে আমার যে মানটা বের হয়েছে এই মানটা কিন্তু আমার 100% সঠিক হয়েছে। তো এটাই আমাদের আনসার হবে। এই মানটা আমি বাম পক্ষে বসাইছি যে সমাধানটা আমার 25 আসছে, ডান পক্ষ বসাইছি তাও সেম জিনিসটাই আসছে। তো আমার এই সমীকরণটার জন্য এই মানটা হচ্ছে আমার রাইট। আচ্ছা, তো এরকম অসংখ্য ম্যাথ অতি সহজে শেখার জন্য আমার এই দুইটা চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আজকে আমি এই দুইটা ম্যাথ সলভ করাইলাম। এই দুইটা ম্যাথ আপনারা কে কত পার্সেন্ট আসলে বুঝতে পারছেন, এগুলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।